বাঙালির রক্তে রবীন্দ্রনাথ, তাই শান্তিনিকেতনের সাথে বাঙালির টানও সেই রকম। সেই জন্য সারা বছরই বাঙালি শান্তিনিকেতনে যায়। কখনো দুদণ্ড শান্তির খোঁজে, কখনো পৌষের হিমেল হাওয়ায়, কখনো বা মনকে বসন্ত উৎসবের রঙে রাঙাতে বসন্তকালে। তা যে কারণেই আপনি শান্তিনিকেতনে যান না কেন, তার জন্য কিভাবে যেতে হবে, কোথায় থাকতে হবে, আর দুদিনেই কিভাবে সমস্ত আশেপাশের জায়গা প্ল্যান করে ঘুরতে হবে, তার সমস্ত উত্তরই এই ভিডিওতে দেব। প্রথমেই বলি শান্তিনিকেতনে কখন যাবেন। সত্যি কথা বলতে সারা বছরই শান্তিনিকেতনে যাওয়া যায়, তবে পৌষ মাসে আর বসন্তকালে আর রবীন্দ্র জয়ন্তীতে শান্তিনিকেতনে প্রচুর জনসমাগম হয়। তাই বসন্তকালে এলে একটা আলাদা পরিবেশ আপনি উপভোগ করতেই পারবেন। এবারে আসি কলকাতা থেকে কিভাবে শান্তিনিকেতন যাবেন। কলকাতা থেকে শান্তিনিকেতন যাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো ট্রেন। হাওড়া আর শিয়ালদা স্টেশন থেকে সকালের দিকে প্রচুর ট্রেন রয়েছে। ট্রেনে শান্তিনিকেতন যেতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে ট্রেনের ক্যাটাগরি অনুযায়ী। যেমন মাত্র 1.5 ঘন্টায় আমরা জামালপুর বন্দে ভারতে শান্তিনিকেতন পৌঁছে গেছিলাম। শান্তিনিকেতন এক্সপ্রেস সকাল 10টায় ছেড়ে মাত্র 2 ঘন্টা 15 মিনিটে বোলপুর পৌঁছে যায়। তাই শান্তিনিকেতনে কোন ট্রেনে যাবেন আর কোন ট্রেনে আসবেন তার মোটামুটি একটা লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এছাড়া বাই রোড তো আপনি শান্তিনিকেতন যেতেই পারেন। শান্তিনিকেতনে হোটেলের চেক ইন টাইম দুপুর 12টা, সেই মতো আপনি আপনার যাতায়াতের প্ল্যান করে নেবেন। এবারে আসি শান্তিনিকেতনে গিয়ে কোথায় থাকবেন। শান্তিনিকেতনে আপনার বাজেট অনুযায়ী হোটেল, হোমস্টে, রিসর্ট যে কোনো জায়গায় আপনি থাকতে পারেন। এবার কোন জায়গায় থাকবেন তার জন্য শান্তিনিকেতনের ম্যাপটা আপনাকে ভালো করে বুঝতে হবে। বোলপুর স্টেশন থেকে যে রাস্তাটা উত্তর দিকে সোজা চলে গেছে কোপাই নদীর ভিউ পয়েন্ট অবধি, এই রাস্তার বাঁ দিকে পড়বে বিশ্বভারতীর ক্যাম্পাস। আর একটু এগোলে শ্যামবাটি অঞ্চলে, যেখান থেকে বাঁ দিকে গেলে সোনাঝুরির হাট পড়বে, আর ডান দিকে গেলে পড়বে প্রান্তিক স্টেশন। আর এই রাস্তাটা ধরেই সোজা উত্তরে গেলে পাবেন কোপাই নদীর ভিউ পয়েন্ট। বিশ্বভারতী ক্যাম্পাসের চত্বরে, মানে তার আগে ভুবনডাঙ্গা এলাকায় প্রচুর হোটেল রয়েছে। এছাড়াও সোনাঝুরির কাছে শ্যামবাটি অঞ্চলে রয়েছে প্রচুর হোটেল। আবার কোপাই নদীর ভিউ পয়েন্টের দিকে অল্প কিছু রিসর্ট রয়েছে। আবার ডান দিকে প্রান্তিক চত্বরেও প্রচুর হোটেল আর রিসর্ট রয়েছে। এবারে বলি শান্তিনিকেতনে মাত্র 600 টাকা থেকেই হোটেলের রুম শুরু হয়, কিন্তু পিক সিজনগুলোয় এই রুমের ভাড়াই অন্যরকম হয়ে যায়। যেমন ধরুন একটা 800 টাকার রুম বসন্ত উৎসবে 2500 টাকা পর্যন্ত নেওয়া হতে পারে। আবার এই সময় এলে অনেক হোটেলই তারা 3 দিনের প্যাকেজে হোটেল ভাড়া নেয়, মানে আপনি একদিনই থাকুন বা দুদিনই থাকুন, আপনাকে 3 দিনের পয়সা দিতেই হবে। তাই শান্তিনিকেতনে সিজনে এলে বিনা প্ল্যানে আগে থেকে আসবেন না। আবার এই সিজনে প্রচুর স্থানীয় মানুষ তাদের বাড়িতে টাকার বিনিময়ে থাকার সুযোগ করে দেন হোমস্টে স্টাইলে। সাধারণভাবে যদি বসন্ত উৎসবে আর পৌষ মেলা বাদ দিয়ে যান, তাহলে 800 থেকে 1500 টাকার মধ্যে স্ট্যান্ডার্ড রুম পাবেন, যাতে বাথরুম বা ওয়াশরুমেরও কোয়ালিটি ভালো থাকবে। আবার অ্যামিনিটিস অনুযায়ী 4 থেকে 6000 টাকার রিসর্টেও আপনি থাকতে পারেন, যদি আপনার বাজেট থাকে। শান্তিনিকেতনে 800 থেকে 1500 টাকার মধ্যে যে সমস্ত বাজেট হোটেল আছে তার অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। এছাড়াও আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের সেপারেট ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এছাড়াও শান্তিনিকেতনের অন্যান্য বাজেট হোটেল এবং রিসর্টের ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের আরও ভিডিও আমার চ্যানেলে আসছে। এবারে আসি শান্তিনিকেতনে কি কি দেখবেন আর কদিন থাকবেন। শান্তিনিকেতনে 1 রাত 2 দিন থাকলেই সমস্ত কিছু দেখা যায়, তবে ভালো করে শান্তিতে ঘুরতে চাইলে 2 দিনের অর্থাৎ 2 রাত 3 দিনের প্ল্যান করে আসুন। এবারে আসি শান্তিনিকেতন কিভাবে ঘুরে দেখবেন। শান্তিনিকেতন ঘুরে দেখবার সবচেয়ে সেরা উপায় হলো টোটো রিজার্ভ করা। টোটো চালকদের কাছে আপনি গেলেই দেখবেন এদের একটা প্যাকেজ রয়েছে, ওরা একটা ছবি দেখাবে, তাতে স্পটগুলোর নাম লেখা আছে এবং সেই স্পটগুলো ওরা একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে ঘুরিয়ে দেবেন। তো মোটামুটি আপনি স্ট্যান্ডার্ড টোটো রেট ধরতে পারেন 1200-1400 এরকম। এটা অফ সিজন বলুন বা নর্মাল সময় বলুন, সিজনে এই রেটটা আর একটু বেশি হবে। তবে শান্তিনিকেতনে গাড়ি বা বাইক নিয়ে যাওয়ার সুবিধাটাই হলো এটা, যে এখানে অনেকটা টাকা টোটো ভাড়া বেঁচে যায় এবং এইটা আপনি আপনার গাড়ি বা বাইকে করে সব জায়গাগুলো নিজের মতো করে ঘুরে দেখতে পারেন। টোটোয় করে ঘুরে দেখবার ব্যাপারে আরেকটু পরিষ্কারভাবে বলতে গেলে বলা যায় 1200 টাকা হলো এই 2026-এ দাঁড়িয়ে টোটোর স্ট্যান্ডার্ড রেট, যেখানে আপনাকে স্টেশন থেকে হোটেলে পৌঁছে দেবে, সমস্ত স্পটগুলো ঘোরাবে এবং আপনার যাবার দিন আবার আপনাকে স্টেশনে পৌঁছে দেবে। তবে আপনাকে
সামান্য বার্গেনিং করতে হতে পারে, ওরা 1500-1600 টাকাও বলতে পারে, আপনাকে 1200-1400 টাকার মধ্যে ব্যাপারটাকে ফিক্স করতে হবে। তবে কঙ্কালীতলা মন্দির যেতে গেলে অনেক সময় ওরা আলাদা করে 500 টাকা চায় যাতায়াতের জন্য, মানে আপনাকে নিয়ে যাবে, ওখানে ওয়েট করবে, আবার আপনাকে হোটেলে ব্যাক করে দেবে। এবারে আসি শান্তিনিকেতনে আপনি কি কি ঘুরে দেখবেন। শান্তিনিকেতনে মোটামুটি 15 থেকে 18টা স্পট ঘুরে দেখার মতো আছে। তো প্রথমেই যে মূল জায়গা শান্তিনিকেতনের সেটা হলো শনিবারের হাট বা সোনাঝুরির হাট বা খোয়াইয়ের হাট। শাল, সোনাঝুরি আর পিয়াল গাছের জঙ্গলের মাঝে এই হাট বসে। এখানে স্থানীয় হস্তশিল্প, মাটির গয়না বা আমরা যেগুলো শান্তিনিকেতনী জিনিস বলতে যেগুলো বুঝি, মানে পাঞ্জাবির ওপর শান্তিনিকেতনের স্টাইলে কাজ, রবীন্দ্রনাথের ছবি, এই ধরনের জিনিসপত্র এই হাটে পাওয়া যায়। এছাড়াও আদিবাসী নৃত্য আর বাউল গানের জন্য এই হাট ট্যুরিস্টদের কাছে অত্যন্ত জনপ্রিয়। চলুন এবার আমরা দেখে নেব সৃজনী শিল্পগ্রাম। ভারতের বিভিন্ন রাজ্যের ঐতিহ্য আর সংস্কৃতিকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিটি রাজ্যের জন্য আলাদা আলাদা ঘর রয়েছে, যার ভিতরে গেলে আপনি সেই রাজ্যের সংস্কৃতি দেখতে পাবেন। এছাড়াও এখানে আছে মুক্তমঞ্চ, হস্তশিল্পের সম্ভার নিয়ে বসা দোকানপাট। এখানের প্রবেশ মূল্য 30 টাকা, 12 বছরের নিচের বাচ্চাদের জন্য 10 টাকা, আর স্টিল ফটোগ্রাফির জন্য 10 টাকা, ভিডিওগ্রাফি করতে খরচ 500 টাকা। খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। সৃজনী শিল্পগ্রাম থেকে বেরিয়ে এবার দেখে নিন 250 বছরের পুরনো সুরুল রাজবাড়ি। এখানে ঠাকুর দালানটি দেখার মতো। জনপ্রিয় টিভি সিরিয়াল রানী রাসমণির অনেক দৃশ্য এই রাজবাড়িতে শুটিং হয়েছিল। এখানে টিকিট মূল্য 10 টাকা করে। ভিডিওর মাঝে বলে রাখি, এই সমস্ত দর্শনীয় স্থানের ডিটেল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। এরপরে দুপুরের লাঞ্চ সেরে চলে আসুন বিশ্বভারতী ক্যাম্পাস দেখতে। এখানে দেখে নিন কাঁচঘর বা উপাসনাগৃহ, বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি এই ঘর। এরপর দেখে নিন শান্তিনিকেতন গৃহ। কবিগুরু 40 বছর বয়সে এই বাড়িতে পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। বর্তমানে এটি হেরিটেজ বিল্ডিং। রবীন্দ্রনাথ ঠাকুরের বহু ব্যবহৃত জিনিস এ বাড়িতে আপনি দেখতে পাবেন। এবার দেখুন ছাতিমতলা। এখানে বর্ষিয়ান ছাতিম গাছকে কেন্দ্র করেই বিশ্বভারতী গড়ে উঠেছিল। এছাড়াও দেখুন সিংহসদন, আম্রকুঞ্জ। এরপরে দেখে নিন রবীন্দ্র মিউজিয়াম এবং উত্তরায়ণ। প্রবেশ মূল্য 70 টাকা। সময় সকাল 10টা থেকে 1টা আর 2টো থেকে 5টা। ফটোগ্রাফি এখানে একেবারেই নিষিদ্ধ। এখানে রয়েছে কবিগুরুর 5টি বাড়ি, যেটিকে একসাথে উত্তরায়ণ বলা হয়। এই 5টি বাড়ি হলো যথাক্রমে উদয়ন, কোণার্ক, শ্যামলী, উদীচী আর পুনশ্চ। এখানে মিউজিয়ামের ভেতরে কবিগুরুর অনেক ব্যবহৃত জিনিসপত্র এবং বিভিন্ন প্রাইজ রাখা রয়েছে। এছাড়াও কবিগুরুর ব্যবহৃত অস্টিন গাড়িটি এখানে রাখা রয়েছে। এরপর দেখে নিন 3 পাহাড়। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর জলের অভাব মেটাতে এখানে পুকুর খনন করেছিলেন। সেই মাটি পাহাড়ের মতো করে 3টি ধাপে রাখা ছিল। পরে পুকুর বুঝিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এই 3টে ধাপের যে মাটি সেটা রয়ে গিয়েছিল। এখানে 3 পাহাড়ের ওপর দেখতে পাবেন আপনারা একটা বিশাল বটগাছ। এর পাশেই দেখে নিন তবলা গাছ। এর পাশেই রয়েছে তালধ্বজ, একটি তাল গাছকে কেন্দ্র করে একটি মাটির বাড়ি। এরপর আমরা দেখে নেব বল্লভপুর ডিয়ার পার্ক। বর্তমানে এখানে কোনো প্রবেশ মূল্য নেই, তবে আপনাকে একটা সচিত্র পরিচয়পত্র দেখাতে হবে, যেমন আধার কার্ড বা ভোটার কার্ড। আমরা যখন গিয়েছিলাম হরিণ দেখতে পেয়েছিলাম, আর বাচ্চাদের কাছে জায়গাটা বেশ ভালোই লাগবে। চলুন এবার আসি দ্বিতীয় দিন কি করবেন। দ্বিতীয় দিন চলে যান সতীপীঠের আরেকটি পীঠ দেখতে, কঙ্কালীতলায়। এখানে আপনি পুজো দেন। পুজোর ডালা শুরু হচ্ছে 51 টাকা থেকে। কঙ্কালীতলা যেতে গেলে আপনাকে প্রান্তিক রেল স্টেশন টপকে ওপাশে যেতে হবে, তাই অনেক সময় টোটোর প্যাকেজের মধ্যে এটা থাকে না। এটার জন্য আলাদা টাকা টোটোওয়ালাকে দিতে হয়। এরপর আবার আমরা দেখে নেব প্রকৃতি ভবন আর তার পাশে বুদ্ধ মূর্তি। প্রকৃতি ভবনে রয়েছে প্রকৃতি থেকে পাওয়া বিভিন্ন রকম কাঠের এবং পাথরের বস্তু। সেগুলো যেভাবে পাওয়া গিয়েছিল ঠিক সেভাবেই রাখা রয়েছে।
এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো এমনভাবেই পাওয়া গেছে যেগুলো দেখতে কোনোটা হয়তো ষাঁড়ের মতো, কোনোটা হয়তো হাতির মতো, কোনোটা হয়তো ওল্ড লেডির মতো, এই রকম আর কি। তো এখানে প্রচুর এই ধরনের পাথর এবং কাঠের জিনিস রয়েছে। প্রকৃতি ভবনের ডিটেল ভিডিও আমার চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা দেখে আসতে পারেন। প্রকৃতি ভবন থেকে বেরিয়ে প্রকৃতি ভবনের পিছনের দিকে রয়েছে একটা বুদ্ধ মূর্তি। বুদ্ধদেবের অষ্টাঙ্গিক মার্গের কথা এখানে লেখা রয়েছে। এরপরে হাতে সময় থাকলে আপনি দেখে নিন পলাশবনি গ্রাম। পলাশবনির পাশেই রয়েছে শালের জঙ্গল শালবনি। এই পলাশবনি গ্রামেই ইষ্টি কুটুম, বেলা শেষে এই ধরনের সিনেমা বা সিরিয়ালের শুটিং হয়েছিল। শান্তিনিকেতন গেলে এই জায়গাটা মিস করবেন না। এখানেরও ডিটেল ভিডিও আমার চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, আমার চ্যানেলে দেখতে পাবেন। প্রসঙ্গত বলে রাখি, আমরা যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলের পিছনেই পলাশবনি গ্রাম, এবং হোটেল থেকে হাঁটা পথেই আপনি পলাশবনি গ্রামের ভিতর দিয়ে সোনাঝুরির হাটে পৌঁছে যেতে পারবেন। এই হোটেলের ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এরপর আপনারা দেখে নিন কোপাই নদীর ভিউ পয়েন্ট। এবারে বলি, কোপাই নদীর ভিউ পয়েন্ট দেখার জন্য সূর্যাস্তের সময় আসাই সবচেয়ে সেরা সময়। কিন্তু আপনারা যদি 1 রাত 2 দিনের প্ল্যান করে আসেন তাহলে এত কিছু 1 রাত 2 দিনে দেখা যাবে না। সেক্ষেত্রে আপনাদের 2 রাত 3 দিনের প্ল্যানই করতে হবে। কোপাই নদীর পাড়েও বেশ কিছু হস্তশিল্পের মেলা আপনি দেখতে পাবেন। এরপরে দেখার জন্য বাকি থাকলো বোলপুর রেল মিউজিয়াম বা গীতাঞ্জলি মিউজিয়াম। এটি বোলপুর স্টেশনের উল্টো দিকেই অবস্থিত। বোলপুর স্টেশনের কাছেই টোটো স্ট্যান্ড রয়েছে। টোটো স্ট্যান্ডে নেমেই যদি আপনারা প্যাকেজ বুক করেন তাহলে টোটোতেই আপনাদের লাগেজ রেখে আসার সময় এই মিউজিয়াম দেখে নিতে পারেন। আর যদি গাড়ি বা বাইকে আসেন তাহলে তো আলাদাভাবে দেখতে হবে। 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান করে এলে আপনাদের হাতে সময় থাকবে, তাহলে আপনারা এরপরেও দেখে নিতে পারেন আমার কুটির সোসাইটি। এবারে ভিডিওটি এখানেই শেষ করব। শান্তিনিকেতন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে, কোনো তথ্য জানবার দরকার হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যত তাড়াতাড়ি সম্ভব আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো আসি বন্ধুরা, টাটা।